পশ্চিমবঙ্গের রাজনীতিতে হরিণঘাটা ঠিক কেন এত গুরুত্বপূর্ণ? আজকের এই বিশ্লেষণে আমরা কিন্তু শুধু কে জিতবে বা হারবে সেই আলোচনা করব না। আমরা দেখব এখানকার মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো কি আর কিভাবে সুশাসনের একটা নতুন নকশা তৈরি করা সম্ভব। চলুন একবারে গভীরে প্রবেশ করা যাক। নদিয়া জেলার এই যে হরিণঘাটা, ওপর থেকে দেখলে মনে হবে নদী আর সবুজ ধান খেতে ঘেরা একটা শান্ত অঞ্চল। কিন্তু এই শান্ত প্রকৃতির আড়ালেই লুকিয়ে আছে বেশ জটিল কিছু রাজনৈতিক সমীকরণ আর মানুষের না বলা অনেক কথা। আজ আমরা সেই গভীরেই ডুব দিতে চলেছি। এই কথাটা কিন্তু আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি, কারণ হরিণঘাটার সাধারণ মানুষের কাছে রাজনীতি মানে শুধু ভোট দেওয়া নয়, এটা তাদের প্রতিদিনের জীবনের লড়াই, একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখা। আমরা দেখব কিভাবে সঠিক প্রশাসন সেই স্বপ্নকে বাস্তবের রূপ দিতে পারে। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ শুরু করতে হয় একদম মাটির কাছাকাছি গিয়ে, সাধারণ মানুষের কথা মন দিয়ে শুনে। চলুন আমরাও প্রথমে হরিণঘাটার পথে পথে ঘুরে তাদের দৈনন্দিন জীবন, তাদের আসল চ্যালেঞ্জগুলোকে কাছ থেকে বোঝার চেষ্টা করি। এখানকার জীবনযাত্রা মূলত নদী আর ধানক্ষেতকে কেন্দ্র করেই চলে, কিন্তু ভাবুন তো, সেই নদীই যখন প্রতি বছর ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়, তখন জীবন কতটা অনিশ্চিত হয়ে পড়ে। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলেও ফসলের ন্যায্য দাম পান না, আর শিক্ষিত যুবকরা কাজের খোঁজে অন্য শহরে পাড়ি দেন। এর সাথে যদি যোগ হয় ভাঙাচোরা রাস্তাঘাট আর গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের বেহাল দশা, তাহলে ছবিটা বেশ পরিষ্কার, তাই না? আচ্ছা, এই যে কঠিন বাস্তবতা, এর মধ্যে কারা বাস করেন? এই সংখ্যাগুলোর পেছনের মানুষগুলো আসলে কারা? চলুন এবার তাদের পরিচয়টা জেনে নেওয়া যাক, কারণ এখানকার সামাজিক গঠনটা কিন্তু বেশ জটিল আর বৈচিত্র্যময়। দেখুন, এখানকার মোট জনসংখ্যার প্রায় 1/3 তফসিলি জাতিভুক্ত, আর এই আসনটা তাদের জন্যই সংরক্ষিত। তার মানে এই সংখ্যাটা শুধুমাত্র একটা পরিসংখ্যান নয়, এটা এখানকার রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে কারা থাকবে তা অনেকটাই নির্ধারণ করে দেয়। এখন এই চারটার দিকে একবার তাকান। এখানে প্রায় 71% হিন্দু আর 28% মুসলিম সম্প্রদায়ের বাস। কিন্তু এগুলো তো শুধু সংখ্যা বা রঙের বিভাজন নয়, এগুলো এক একটা জনগোষ্ঠী যাদের প্রত্যেকের নিজস্ব আশা, আকাঙ্ক্ষা আর উদ্বেগ আছে, যা দিনের শেষে ভোটের বাক্সে গিয়ে প্রতিফলিত হয়। আর এই সংখ্যাটা দেখুন, 2021 সালের নির্বাচনে প্রায় 87.6% ভোট পড়েছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো হরিণঘাটার মানুষ কিন্তু চুপ করে বসে থাকার পাত্র নন। তারা ভীষণভাবে সক্রিয়, তারা তাদের মতামত জানাতে চান এবং নিজেদের প্রতিনিধি নিজেরাই বেছে নিতে চান। এত বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণ আর এরকম জটিল সামাজিক সমীকরণের পর ফলাফলটা কি দাঁড়ালো? চলুন এবার নির্বাচনের সেই ফলাফলটা একটু কেটে ছিঁড়ে দেখা যাক, কারণ 2021-এর রায় একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেও গভীরে গেলে বোঝা যায় এই বিজয়টা আসলে বেশ ভঙ্গুর। এই টেবিলটা একবার দেখুন। 2016 সালে জিতেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু মাত্র 5 বছরের মধ্যে 2021-এ এসে ছবিটা একেবারে পাল্টে গেল। বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার জয় হলেন, আর ব্যবধানটা দেখুন, প্রায় 15,000-এরও বেশি ভোট। রাজনীতিতে 5 বছরে এটা একটা বিরাট পরিবর্তন। এখন যিনি বিধায়ক, তার দিকে যদি তাকাই, তাহলে মুদ্রার দুটো পিঠে দেখতে হবে। এক পিঠে রয়েছে কেন্দ্রীয় সরকারের সমর্থন আর একজন লোকশিল্পী হিসেবে তার স্থানীয় পরিচিতি, কিন্তু অন্য পিঠে রয়েছে বিচারাধীন মামলা, প্রথমবার বিধায়ক হওয়ার কারণে অভিজ্ঞতার অভাব, এই বিষয়গুলো। তাই বলাই যায় এই জয়টা সুযোগের সদ্ব্যবহার, প্রমাণিত কাজের ভিত্তিতে নয়। আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে সমান মর্যাদা দিয়েছে, এই কথাটা মনে রাখা খুব জরুরি। এর মানে হল রাজনৈতিক আলোচনা বা তর্ক বিতর্ক সবসময় তথ্যের ভিত্তিতে হওয়া উচিত, একে অপরকে সম্মান জানিয়ে। ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি নয়, বরং দায়িত্বশীল কথাবার্তাই একটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ। আর যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নীলিমা নাগ, তার কথা ভাবুন। তিনি নির্বাচনে হারলেও তার সমর্থন কিন্তু পুরোপুরি মুছে যায়নি। 82,000-এর বেশি ভোট এখনও তার পক্ষে আছে। এর মানে হল সঠিক পদক্ষেপ নিতে পারলে এই ভোটারদের আস্থা আবার ফিরিয়ে আনা সম্ভব। চলুন এবার আমরা সেই সব গভীর কারণগুলো খুঁজে বার করি যা এই প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা তৈরি করেছিল।
একটা কথা মনে রাখতে হবে, এই ক্ষোভটা কিন্তু কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে ছিল না, এটা ছিল গোটা ব্যবস্থার কিছু ব্যর্থতার বিরুদ্ধে। মানুষের রাগের কারণগুলো কি ছিল? প্রথম এবং প্রধান কারণ কাটমানি আর চাকরির দুর্নীতি। ভাবুন তো একবার, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে যখন আদালত প্রায় ২৬,০০০ চাকরি বাতিল করে দেয়, তখন সেটা মানুষের বিশ্বাসের উপর কত বড় একটা আঘাত। এর সাথে যোগ হয়েছিল ভোট পরবর্তী হিংসার আতঙ্ক আর স্থানীয় স্তরে কাজের অভাব। এই সব কিছু মিলেই ক্ষোভটা তৈরি হয়েছিল। আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে কিন্তু চাকরি বিক্রি হয়ে যায়, এই একটা কথাই যেন হাজার হাজার অভিভাবক আর যুব সমাজের বুকের ভেতরের হতাশা আর যন্ত্রণাটাকে প্রকাশ করে। এটা শুধু একটা দুর্নীতির অভিযোগ নয়, এটা হলো একটা গোটা ব্যবস্থার প্রতি বিশ্বাস ভেঙে যাওয়ার জ্বলন্ত উদাহরণ। বেশ, এতক্ষণ তো আমরা সমস্যাগুলো বিশ্লেষণ করলাম। এবার চলুন একটা ভবিষ্যৎকেন্দ্রিক এবং গঠনমূলক পরিকল্পনার দিকে নজর দেওয়া যাক, যা হরিণঘাটাকে কার্যকর শাসনের একটা পথ দেখাতে পারে। এই চতুর্মুখ কৌশলটা বেশ আকর্ষণীয়। একদিকে শিবের মতো দুর্নীতির বিরুদ্ধে আগ্রাসী অবস্থান, অন্যদিকে বিষ্ণুর মতো স্থিতিশীল উন্নয়ন আর সুরক্ষার প্রতিশ্রুতি। ব্রহ্মা যেমন নতুন সৃষ্টি করেন, তেমনই এখানে নতুন প্রযুক্তির ব্যবহার, আর সবশেষে মা দুর্গার মতো মানুষের, বিশেষ করে নারী ও দুর্বলদের সুরক্ষা নিশ্চিত করা। এই চারটি দিকের ভারসাম্যই হতে পারে সাফল্যের আসল চাবিকাঠি। এই স্লাইডটা দেখুন, এখানে কিন্তু শুধু বড় বড় কথা নেই, 3টে খুব গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের জন্য ঠিক কত টাকা বিনিয়োগ করা হবে এবং কত দিনের মধ্যে কাজটা শেষ হবে তার একটা স্পষ্ট চিত্র দেওয়া হয়েছে। এটাই একটা পরিকল্পনাকে বিশ্বাসযোগ্য করে তোলে। আর সবচেয়ে জরুরি বিষয় হল, এই টাকাটা খরচ করার ফলে সাধারণ মানুষের জীবনে ঠিক কী পরিবর্তন আসবে সেটাও এখানে পরিষ্কার করে বলা আছে। রাস্তা ভালো হলে যাতায়াত দ্রুত হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, অ্যাগ্রো পার্ক হলে স্থানীয় ছেলেমেয়েদের চাকরি হবে, আর সেচ ব্যবস্থার উন্নতি হলে কৃষকরা সুরক্ষিত থাকবেন। এটাই হলো উন্নয়নের আসল মানে। বড় বড় পরিকাঠামো প্রকল্পের পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি আনার জন্য এই ধরনের কল্যাণমূলক প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন কিন্তু ভীষণ জরুরি। স্বাস্থ্য, পানীয় জল বা রান্নার গ্যাসের মতো বিষয়গুলো মানুষের আস্থা তৈরিতে অনেক বড় ভূমিকা পালন করে। আচ্ছা, ডেটা ব্যবহারের ক্ষেত্রে একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত। নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্কটা হওয়া উচিত পারস্পরিক সম্মানের, আর সেই সম্মানের একটা বড় ভিত্তি হল মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা এবং কোনো ডেটা ব্যবহার করার আগে তার সম্মতি নেয়া। এটাই হলো আধুনিক সুশাসনের একটা খুব গুরুত্বপূর্ণ স্তম্ভ। পরিশেষে আমাদের এটা বুঝতে হবে যে 2021-এর এই বিজয়টা কোনো শেষ কথা নয়, বরং এটা একটা পরীক্ষামূলক সময়ের শুরু মাত্র। জনগণের যে আস্থা পাওয়া গেছে সেটাকে কাজের মাধ্যমে ধরে রাখতে হবে, তাকে স্থায়ী করতে হবে। আর শেষ প্রশ্নটা হলো এটাই, ভোটারের বিশ্বাস একটা ঋণের মতো, সেই ঋণ কিভাবে শোধ করা হবে? যদি নতুন ব্যবস্থা, উন্নয়ন, মর্যাদা আর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে হরিণঘাটার মানুষ কিন্তু আবার পরিবর্তন আনতে এক মুহূর্ত দ্বিধা করবেন না, কারণ বিশ্বাস অর্জন করতে হয়, দাবি করা যায় না।